আমরা যারা ব্যক্তি শ্রেণীর করদাতা আছি তারা সকলে জানতে চাই কিভাবে আয়করের পরিমাণ কমানো যায়। তাই আজকের আলোচনার বিষয় ব্যক্তিগত করদাতা কিভাবে আয়করের পরিমাণ কমাতে পারবেন। আয়কর অধ্যাদেশ 1984 এর 6ষ্ঠ শিডিউল পার্ট বি তে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করে কর রেয়াত বা আয়ের বিপরীতে কর কমানোর সুযোগ জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর করে দিয়েছে। তাই কর রেয়াত নিতে হলে আমাদের জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে কর রেয়াত পাওয়া যায়। আর আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে এই কর রেয়াত পেতে হলে আমাদের গত বছরের জুলাই থেকে এই বছরের জুনের ভিতরে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। যদি এই বিনিয়োগ করেন তাহলে জুনের পরে আপনি যখন রিটার্ন জমা দিবেন তখন আয়করের বিপরীতে বিনিয়োগকৃত কর রেয়াত নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন দেখি কর রেয়াতযোগ্য বিনিয়োগকৃত খাতসমূহ কোনগুলো। প্রথম বিনিয়োগকৃত খাতটি হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। আপনি যদি কোন জীবন বীমা করেন তাহলে ওই বীমার যে বীমাকৃত মূল্য, যেমন ধরি আমি জীবন বীমা করলাম, সেই জীবন বীমার বীমাকৃত মূল্য হচ্ছে 10 লাখ টাকা, তাহলে আমি এই বীমা মূল্য থেকে সর্বোচ্চ 10% আমরা এই জীবন বীমা প্রিমিয়াম হিসেবে কর রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে আমরা দেখাতে পারবো। সেই হিসেবে আমরা যদি আমাদের বীমাকৃত মূল্য যদি হয় 10 লাখ টাকা, সেক্ষেত্রে আমরা ওই বছর আমরা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত জীবন বীমা প্রিমিয়াম হিসেবে আমরা বিনিয়োগের খাতে দেখাতে পারবো। এরপরে হচ্ছে সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা। এই প্রভিডেন্ট ফান্ড কিন্তু শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই এই বিনিয়োগটা দেখাতে পারবেন। যারা বেসরকারি কর্মকর্তা আছেন তারা কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের চাঁদাটা বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন না। তারপরে শিক্ষিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা। এইখানে অবশ্যই মনে রাখতে হবে এই যে ভবিষ্যৎ তহবিল, এটা অবশ্যই এনবিআর কর্তৃক স্বীকৃত হতে হবে, তা না হলে কিন্তু এই বিনিয়োগের পরিমাণটা আপনি করযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন না। তারপরে কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা, সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বাৎসরিক সর্বোচ্চ 60,000 টাকা বিনিয়োগ। তার মানে হচ্ছে যদি একটা সহজ হিসাব, প্রত্যেক মাসে 5,000 টাকা করে যদি কোনো ডিপিএস করেন তাহলে বছরের দ্বারায় 60,000 টাকা। এই 60,000-এর বিপরীতে আপনি কিন্তু এই কর রেয়াতটা নিতে পারবেন। সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ, আমরা যারা ব্যক্তি শ্রেণী করদাতা আছে তারা এই সুযোগটা প্রায় নিই, এই কর রেয়াতের জন্য সঞ্চয়পত্র ক্রয় করি। একটা জিনিস আমরা ভুল করে থাকি যে এই সঞ্চয়পত্র ক্রয়ের পরে পরবর্তী বছরে এই সঞ্চয়পত্র বিক্রি করে দিই। পরবর্তী বছরে যদি আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে ডিসিটি যদি কখনো এই ব্যাপারে অকেবল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে বিনিয়োগ কর রেয়াত নিয়েছেন সেইটা কিন্তু জরিমানা সহকারে আপনাকে ফেরত দিতে হবে। তাই যারা সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ হিসেবে দেখাবেন তারা কখনোই ওই সঞ্চয়পত্রের মেয়াদের আগে কখনোই ওই সঞ্চয়পত্র বিক্রয় করবেন না। আর এই সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সঞ্চয়পত্রের বিনিয়োগ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 50 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে যে কোনো স্কিম, সঞ্চয়পত্র অনেকগুলো স্কিম আছে, যেমন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র অথবা পরিবার সঞ্চয়পত্র, এর যে কোনো স্কিমে আপনি 30 লক্ষ টাকা বেশি কিনতে পারবেন না। আর যদি এই যৌথ নামে সঞ্চয়পত্র করেন সেক্ষেত্রে আরো 50 লাখ টাকা আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ দেখাতে পারবেন। সব মিলিয়ে আপনি 1 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে এই নিয়মের কিছুটা ব্যতিক্রম রয়েছে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে। এটি শুধুমাত্র পেনশনধারী ব্যক্তিরা কিনতে পারবেন, ফলে তারা এক নামে 50 লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে পারবেন, যেখানে অন্য স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারতেন। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই ক্রয়ের সীমা হচ্ছে 50 লাখ টাকা পর্যন্ত। এর বাইরে একইভাবে আপনারা যৌথ নামে আরো 50 লক্ষ টাকা অন্যান্য স্কিমের সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর পরের খাত হচ্ছে পুঁজিবাজার নিবন্ধিত কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ। সোজা বাংলায় হচ্ছে আপনারা সিকিউরিটিজ এক্সচেঞ্জে আপনি যদি কোনো ইনভেস্ট করেন বা কোনো বিনিয়োগ করেন, সেই বিনিয়োগকৃত অ্যামাউন্টের উপরে আপনি কর রেয়াত নিতে পারবেন। বাংলাদেশ সরকারি অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ। তো এইগুলো ছিল বিনিয়োগ খাত, যে খাতগুলোতে একজন ব্যক্তি বিনিয়োগ করে কর রেয়াত নিতে পারবেন। এখন আমরা দেখি কিভাবে এই কর রেয়াতটা নির্ণয় করা হয়। তো কর রেয়াত নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি আপনার মোট আয় বলতে এখানে কিন্তু করযোগ্য আয়কে বোঝানো হচ্ছে। মোট আয় যদি 15 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনার রেয়াতের পরিমাণ হচ্ছে অনুমোদনযোগ্য অঙ্কের 15%। এই অনুমোদনযোগ্য অঙ্ক আসলে বলতে কি বলতে যাচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। শুধু এখন মনে রাখেন যে মোট আয় যদি 15 লক্ষ টাকা হয়, সেই ক্ষেত্রে আপনি ওই অনুমোদনযোগ্য অঙ্কের
15% রেয়াত নিতে পারবেন। আর যদি মোট আয় 15 লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে অনুমোদনযোগ্য অঙ্কের 10% আপনি রেয়াত নিতে পারবেন। এখন অনুমোদনযোগ্য অঙ্ক নির্ধারণ কিভাবে করা হয় সেইটা আমরা দেখি। অনুমোদনযোগ্য অঙ্ক নির্ণয় করতে হলে প্রকৃত বিনিয়োগ বা অনুদানের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে করযোগ্য মোট আয়ের 25% নির্ণয় করতে হবে। এই করযোগ্য মোট আয় থেকে কিন্তু আপনার আয়কর অধ্যাদেশের 822C ধারা 2 উপধারায় বর্ণিত উৎস বা উৎসসমূহ হতে প্রাপ্ত আয় এবং কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় থাকলে তা বাদ দিয়ে কিন্তু এই মোট আয় বের করতে হবে এবং এই তিনটির মধ্যে যেটি কম সেইটি হবে আপনার অনুমোদনযোগ্য অঙ্ক। এখন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে মনে হয় ব্যাপারটা আরো সহজ হবে। যেমন দেখুন, এইখানে একজন ব্যক্তি তার প্রকৃত বিনিয়োগ বা অনুদানের পরিমাণ 10 লক্ষ টাকা আর করযোগ্য মোট আয় 20 লক্ষ টাকা, তার 25% যদি আমরা করি তাহলে অনুমোদনযোগ্য অঙ্ক হয় 5 লক্ষ টাকা আর 1,50,00,000 টাকা। এই তিনটার ভিতরে যেহেতু করযোগ্য মোট আয়ের 25% 5 লক্ষ টাকা এইটাই সবচেয়ে কম, তাহলে এইটার উপরে আমাদেরকে এই কর রেয়াত নির্ণয় করতে হবে। আর কর রেয়াত যেহেতু আমাদের এই মোট আয়ের পরিমাণ 20 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে কর রেয়াতের পরিমাণ হবে ওই অনুমোদনযোগ্য অঙ্কে 10%। তাহলে আমাদের কর রেয়াত হবে কত? এই 5 লক্ষ টাকা 10% করলে দাঁড়ায় 50,000 টাকা। তো আমাদের কর রেয়াতের পরিমাণ হবে 50 লক্ষ টাকা। তো এইভাবে আপনারা খুব সহজে এই আয়ের বিপরীতে কর রেয়াতের পরিমাণ বের করতে পারবেন। আর যদি কর রেয়াত নির্ণয়ের এই সূত্রটি যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা এক্সেলের এই ফাইলটি ব্যবহার করতে পারবেন। এই ফাইলটি ব্যবহার করার সুবিধা হচ্ছে যে ট্যাক্স সম্পর্কে ভালো ধারণা যদি নাও থাকে তাহলে আপনি এই ফাইল ব্যবহার করে আপনি জানতে পারবেন যে সর্বোচ্চ কত টাকা আপনি বিনিয়োগ করলে সর্বোচ্চ কর রেয়াত পাবেন। তো এর জন্য কি করতে হবে? এর জন্য দেখুন এইখানে এই চিহ্ন ঘরগুলোতে আপনাকে তথ্য সংযুক্ত করতে হবে। আর সকল তথ্য সন্নিবেশিত হলে এই যে ইয়েলো চিহ্নিত ঘর আছে, এখানে নিচে ইয়েলো চিহ্নিত ঘর আছে, এই সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, এই ঘরে এই চিহ্নিত ঘরে আপনার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ জানতে পারবেন, যে বিনিয়োগ করলে আপনি আপনার আয় অনুসারে সর্বোচ্চ বিনিয়োগ রেয়াত পাবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনি এখানে নাম লিখবেন, যেমন আমি এটার নাম দিতে পারি যে সাকিব আল হাসান। এরপরে আপনার জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, তারপর টিন নাম্বার দিবেন। টিন নাম্বার দিয়ে র্যান্ডমলি একটা টিন নাম্বার দিচ্ছি। তো ধরে নিয়ে একটি 3 নম্বর। এরপর আপনার চাকরির ধরন সরকারি অথবা বেসরকারি যেটা হয়, আপনার করদাতার অবস্থান, এইখানে 3টা অবস্থান আছে। এর পরবর্তীতে আপনার বয়স যদি 65 বছর বা তদুর্ধ্ব হয় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, তা না হলে না হবে। প্রতিবন্ধী করদাতা হলে ইয়েস হবে, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে ইয়েস হবে। আর করদাতা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়োগকর্তা কর্তৃক যদি কোনো গাড়ি পেয়ে থাকেন তাহলে এখানে আপনি ইয়েস দিবেন। করদাতা নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থানে যদি বিনা ভাড়ায় বাস করেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, তা নাহলে নাই থাকবে। এর পরবর্তীতে আপনার যে আয়গুলো আছে এই আয়গুলো আপনাদের এখানে লিখে দিতে হবে। যেমন বেতন কত হতে পারে, আমি ধরে নিচ্ছি যে বেতন মাসিক বেতন হচ্ছে 80,000 টাকা। এখানে গ্রস বেতনের কথা আমি বলেছি। আর বাসা ভাড়া বাবদ আয় মনে করতে পারি আমরা বাসা বাবদ মাসে 50,000 টাকা আয় করি, তাহলে আমরা এখানে 50,000 টাকা দিয়ে দিলাম। কৃষি বাবদ যদি আয় থাকে তাহলে দিবেন, না হলে দিবেন না। ব্যবসা যদি থাকে আয় থাকে দিবেন, না হলে দিবেন না। সঞ্চয়পত্র সুদ বাবদ যদি কোনো আয় থাকে তাহলে আপনারা সেটা দিয়ে দিবেন। তাহলে শেয়ার, জমি, বাড়ি হস্তান্তর বাবদ যদি কোনো আয় থাকে তাহলে আপনারা দিবেন। আমি ধরে নিচ্ছি যে আমাদের শেয়ার বাবদ আয় আছে 5 লক্ষ টাকা। অন্যান্য আয় যদি থাকে তাহলে আপনারা দিবেন। আমি এখানে ধরে নিই যে অন্যান্য আয় 7,000 টাকা দিলাম। আর যদি বেতন থেকে যদি আপনার কোনো কর্তন থাকে তাহলে আপনি এখানে সেই কর্তনগুলো দিয়ে দিবেন। আর যদি কর্তন না থাকে তাহলে আপনি এখানে কর্তনগুলো দেওয়ার দরকার নেই। আমি ধরে নিতে পারি যে আমার বেতন থেকে মাসে 8,000 টাকা কর্তন প্রভিডেন্ট ফান্ডে, তো আমি এই জন্য 8,000 টাকা দিলাম। আর অন্যান্য ক্ষেত্রে যদি কোনো কর্তন থাকে তাহলে আমরা দিতে পারি। এই কর্তনগুলো কিন্তু মাসিক কর্তন, আপনি এটা মনে রাখবেন, মাসিক কর্তন হবে। তো
এরপরে যদি আপনার যদি এই যে আমি এর আগে খাতগুলো বলেছিলাম, এই খাতগুলো যদি কোনো বিনিয়োগ থাকে বা এখানে কি অনুদানের নামও দিয়ে আছে, এই অনুদানগুলোতে আপনার যদি কোনো অনুদান থাকে তাহলে সেই অনুদানের পরিমাণ বা ওই খাতে আপনার যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের পরিমাণ লিখবেন। যেমন আমাদের এমন হইতে পারে যে আমাদের জীবন বীমা প্রিমিয়ামের ৬০,০০০ টাকা বিনিয়োগ আছে, ডিফেন্স মনে করে আছে ১,০০,০০০ টাকা। এইগুলো কিন্তু হবে বাৎসরিক ওই বছরে। তার মানে হচ্ছে গত বছরের জুলাই থেকে এই বছর জুনের ভিতরে আপনার সম্পূর্ণ যে বিনিয়োগ সেই বিনিয়োগের পরিমাণ দিবেন, সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ চলে আসবে। এইখানে আসেনি কারণ হচ্ছে আমাদের আসলে আমরা যে এখানে যে বিনিয়োগ করছি বিনিয়োগের ফলে আসলে আমাদের আর বিনিয়োগ করা লাগতেছে না। আমি যদি সব ডিলিট করে দিই দেখুন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে ১,৩৪,৪০০ টাকা আমাদের বিনিয়োগ করি, তাহলে আমরা সর্বোচ্চ কর রেহাইয়ের সুবিধাটা পাবো। আমরা একটু একটু চেঞ্জ করে দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। এখানে হ্যাঁ দিলাম, এখানেও হ্যাঁ দিলাম। এখন দেখুন আমাদের সম্ভব বিনিয়োগের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, এখন ১,৮২,৪০০ টাকা। আমরা এখানে আর একটু চেঞ্জ করি, মাসিক আয় লিখে আমরা ৭০,০০০ টাকা। সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিবর্তন আসছে। আর যদি আমি মনে করি যে আমাদের ডিপিএস এ জমা আছে ১,০০,০০০ টাকা এই বছরে, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আমাদের এই সম্ভাব্য বিনিয়োগের যে পরিমাণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনারা সহজে এই ফাইলটি ব্যবহার করে আপনারা সহজে জানতে পারবেন যে আপনার সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করলে আপনি এই বছরে সর্বোচ্চ ট্যাক্স রিবেট যে পরিমাণ আছে সেই পরিমাণটা বের করতে হবে। এক্সাক্ট যে এই ফিগারটা আসবে ব্যাপারটা এরকম না, হয়তো একটু কম বেশি হতে পারে, তবে কাছাকাছি যেহেতু সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বলেছি মোটামুটি এই অ্যামাউন্ট বা এর থেকে একটু বেশি আপনি বিনিয়োগ করতে পারেন। করলে আশা করা যায় যে আপনার সর্বোচ্চ যে ট্যাক্স রিবেট আছে সেইটা আপনি প্রাপ্য হবেন। এই ফাইলের লিঙ্কটা আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যে কেউ চাইলে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু এটা প্রিমিয়াম ফাইল, এটা একদম ফ্রি আসলে দিতে পারছেন আমরা, খুবই সামান্য অর্থের বিনিময়ে আপনারা এই ফাইলটা নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই পর্বে আলোচনা। আশা করি যে আপনারা কিভাবে কর রেয়াত পেতে পারেন সেই সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর যদি এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো মন্তব্য থাকে বা কোনো জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।